রাতভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে সুনামগঞ্জ, তলিয়েছে ঘরবাড়ি, দোকানপাট। পানিবন্দী লক্ষাধিক মানুষ, বিপদসীমার ওপরে সুরমার পানি। বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদল, দলের ভেতরে বাসা বেঁধেছে অস্থিরতা। পুনর্বিন্যাস চলমান প্রক্রিয়া, বলছেন নেতারা। ব্যর্থতার দায় নয়, আন্দোলনের নতুন কৌশল। এবং রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি, ফাঁক ফোকর গড়ে চলছে ভবনের মিশ্র ব্যবহার। কাজ বা এসি নিয়েও নেই কোনো নীতিমালা, সংশোধনীতে লাগাম টানার আশ্বাস। সকলের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। সিন্ডিকেট করে দাম নির্ধারণ করায় ক্রমাগত লোকসানের মুখে রংপুরের চামড়া ব্যবসায়ীরা। লোকসানের মুখে গত এক যুগে বন্ধ হয়েছে শতাধিক প্রতিষ্ঠান। যে কয়টি টিকে আছে সেগুলোর বকেয়া টাকা পড়ে আছে ঢাকার ট্যানারিতে। এমন অবস্থার কারণে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। রিদওয়ান হিমেলের প্রতিবেদন, ছবি তুলেছেন শাকির মাহমুদ। রংপুর নগরীর শাপলা চত্বরের চামড়াপট্টি। এক সময় শতাধিক চামড়া ব্যবসায়ী থাকলেও এখন আছে হাতে গোনা 5 জন। কোরবানির ঈদে চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম। ব্যবসায়ীরা বলছেন, একে তো তারা সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না, অন্যদিকে চামড়া সংরক্ষণে লবণের দাম বৃদ্ধিতে আছেন লোকসানের শঙ্কায়। লবণের দামে এত তো হলে তো ভাই চলবে না, আমাদের লবণের দাম তো কমে যাবে ভাই। বিক্রির শেষে যখন আমি খাতায় আসি তখন দেখা যায় আমার লেবার কস্ট, লবণ কস্ট, কেরিং কস্ট সব কিছু দিয়ে ট্যানারিতে পৌঁছায় দেওয়ার পর আমার কিছু থাকে না। কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরাও। এক একটি চামড়া 700 টাকায় কিনে বিক্রি করেছেন 600-তে। সরকার তো রেট দিয়েছে 55 টাকা, 65 টাকা। এখন রেটে তো চাচ্ছে, এখন মনে হয় 30 টাকাও পেলো না। লস খাইছি, বিভিন্ন জায়গায় টাকা মাইর গেছে। ওদের হাত এত লম্বা যে ওদের করার কিছুই থাকে না। সিন্ডিকেটের কারণে এই গরিব গুণী মসজিদ মাদ্রাসার হকটা নষ্ট হয়ে যাচ্ছে। গ্রুপের বাইরেরা, চায়না, এরা সব আসিয়া আমাদের এখানে দেশে 1 মাস আগে আসিয়ে বসে থাকতো ব্লু চামড়া নেওয়ার জন্য। কয়েকজনের সিন্ডিকেটের জন্য এটা হচ্ছে না। এবার রংপুরে প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকায়, আর ছাগলের চামড়ার দাম মাত্র 5 থেকে 10 টাকা। রাজধানীর পোস্তায় চলছে কোরবানির চামড়া কেনাবেচা। এবছর পোস্তায় গরুর কাঁচা চামড়া 800 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আলতাফ হুসাইন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, পোস্তায় এখনও চলছে কোরবানির চামড়া কেনাবেচার কার্যক্রম। তবে গতকালের মতো এই মুহূর্তে আমরা দেখছি না, কোনো ধরনের সেরকম ভিড় দেখছি না। যদিও গতকাল সন্ধ্যা থেকে রাত গভীর পর্যন্ত কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে পোস্তায় এই এলাকায়, এবং চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের কাজ এখন পুরোদমেই চলছে। তবে বিশেষ করে গত রাত পর্যন্ত কিন্তু একদম গভীর রাত পর্যন্ত এবং সারা রাতে আসলে এই চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের কাজ চলেছে। তবে সকাল নাগাদ আমরা দেখছি যে এই মুহূর্তে শ্রমিকরা কিন্তু অনেকটা অবসরে বসে আছেন, কারণ এখন খুব বেশি কাজ নেই। তবে এখনও কিন্তু আমরা দেখছি যে চামড়া সংগ্রহের পরে যে চামড়াগুলো তারা সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা, ট্যানারের মালিকরা, তারা কিন্তু সেই চামড়াগুলো সংরক্ষণের জন্য লবণ মেখে সেগুলো কিন্তু সংগ্রহের প্রক্রিয়াজাত করছেন। আমরা জানি যে আসলে গতকাল সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে কিন্তু খুব কম ভিড় ছিল পোস্তায়। তবে রাত গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাপক ভিড় বাড়ে এবং দেশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু রাত্রে আমরা দেখেছি যে চামড়া বহন করা অনেক ট্রাক কিন্তু লালবাগ দিয়ে, পুরান ঢাকা দিয়ে পোস্তায় আমরা ঢুকতে দেখেছি। এবং গতকাল রাতে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে আসলে ভিড় বেড়েছে, যে কারণে এখান থেকে সাভারের যে শিল্পনগরী আছে সেখানে ট্রাকগুলোকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই সংগঠন থেকে বলা হয়েছিল। এবং ব্যবসায়ীদের এই সংগঠনটি তারা একটি জানিয়েছিল যে পোস্তায় যদি জায়গা না হয়, সেই জন্য যদি জায়গা না হয়, জায়গা সংকলন না হয়, সেই ক্ষেত্রে এই ট্রাকগুলোকে, চামড়া বহনকারী যে ট্রাক, তাদেরকে এই সাভারের শিল্পনগরীতে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। আমরা জানি যে এবার ঢাকায় গরুর চামড়ায় গতবারের চেয়ে আসলে অন্ততপক্ষে 5 টাকা এবং ঢাকার বাইরে 3 টাকা পর্যন্ত বেড়েছে, এবং সেই দাম বৃদ্ধির কারণে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু সন্তোষ প্রকাশও করেছেন। আবার কেউ বিশেষ করে একদম লোকাল পর্যায়ে যে ব্যবসায়ীরা যারা আছেন, বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে এসে কিন্তু তারা ভালো দাম পায়নি বলেও কিন্তু অভিযোগ কিন্তু করেছেন তারা। এই ছিল পোস্তা থেকে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের সবশেষ খবর। কোরবানির চামড়া কেনাবেচার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পোস্তা থেকে।
হোগলাপাতায় নতুন দিনের স্বপ্ন বুনছেন হাজারো নারী। নীলফামারীতে নারীদের তৈরি হস্তশিল্প রপ্তানি হচ্ছে ইউরোপ সহ ৪৫টি দেশে। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ৯টি কমিটি বিলুপ্তি, দলের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি, রাতারাতি ব্যাপক রদবদল বিএনপিতে, জল্পনা কল্পনা বাসা বেঁধেছে দলের ভেতরেই। কমিটি পুনর্বিন্যাসকে দলের নেতারা চলমান প্রক্রিয়া হিসেবে দেখলেও অনেকেই বলছেন সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তাই মূল কারণ। তবে এই রদবদল যোগ্যদের মূল্যায়নের পাশাপাশি আগামী আন্দোলন কর্মসূচিতে গতি আনবে বলে মত বিএনপি নেতাদের। ২৮ অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি গত ১৩ জুন বৃহস্পতিবার এক রাতে গুরুত্বপূর্ণ ৪টি মহানগর সহ ৯টি কমিটি ভেঙে দেয়। পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও। যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদবদল। কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে, এমন দাবিও করছেন বিএনপি নেতারা। আর এ কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় তারা। তবে নেতারা বলছেন ভিন্ন কথা। দীর্ঘদিন তো দলের কাউন্সিল হচ্ছে না, আর অনেকগুলো পোস্টও খালি আছে। আমি একজন পদধারী নেতা, আমি পদটা ধরে রেখেছি, কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না। আমার বয়সের টানে হোক, আমি নেগেটিভ অসুস্থতার কারণে, সে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকর্মীদের সাথে, সিনিয়রদের সাথে আলোচনা করে এই প্রক্রিয়াটা গ্রহণ করেছে। ব্যর্থতার দায়ে নয়, বরং নতুন করে আন্দোলনের কৌশল নির্ধারণ করে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই দলের মধ্যে এ পরিবর্তন। কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদেরকে তো মূল্যায়ন দল করতে হবে, তাই না? আর যারা কিছুটা হয়তো বা ভূমিকা সেভাবে রাখতে পারেননি, দলকে তো সেই বিষয়গুলো দেখতে হবে, তাই না? একটা পলিটিক্যাল পার্টি তো হাওয়াই চলে না, এটা তো এই সংগঠনগুলো নির্দিষ্ট মেয়াদের শেষ হলে পরে নতুন করে কমিটি করতে হয়, এটাই তো নিয়ম। ঈদের মাত্র দুদিন আগে এমন রদবদলে দলের ভেতরে অস্থিরতা বিরাজ করলেও বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন নেতৃত্ব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা জাদুকাটা নদীর পানি বেড়েই চলেছে। দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট পানিতে তলিয়ে, ভোগান্তিতে সাধারণ মানুষ। সোমবার দিনভর বৃষ্টিতে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর, উকিলপাড়া সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। দেখার হাওর ও সুরমা নদীর পানি উপচে ঢুকে পড়েছে নিম্নাঞ্চলের বাড়িঘরে। জগন্নাথপুর, সলেমানপুর, ছাতক, শক্তিয়ার খলা সহ ৬টি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের বাড়িপাত স্টেশনের লাউয়েরগড়ে ২২৮ মিলিমিটার, ছাতকে ১৯৫ মিলিমিটার, সুনামগঞ্জে ৩৬৫ ও দিরায়ে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে আবহাওয়া অফিসের ৩ দিনের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে পানিবন্দী মানুষের মাঝে। আমরা ডুবে মরিতেছি, আমরা ঘর বাড়িতে হয়েছে পানি তলে গেছে। 4 বস্তা চাউল আছে, চাউল ভিজে গেছে, খোলা পানি খাওয়ানোর কিছু নাই। রাস্তার মাঝে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশনা সংস্থাটির। নদীর পানি বিপদসীমার ২০ থেকে ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জেলার ছোট বড় ১৩৭টি হাওর এখন পুরোপুরি পানিতে টুইটুম্বুর। কুল উপচে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, সুনামগঞ্জ। এই মুহূর্তে সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমাদ্রি,
আমি আছি সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায়। এই মধ্যবাজার এলাকা থেকে রঞ্জঘাট, সাহেববাড়ি ঘাট, পশ্চিম বাজার সহ পুরো এলাকাটাই এখন পানিতে ডুবে আছে। এখানে প্রায় 5 শতাধিক দোকানপাট পানিতে ডুবে গেছে এবং আমরা সকাল থেকে এখানে দেখতেছি যে মুহুর্মুহু করে পানি বাড়ছে। একদিকে দিয়ে পানি বাড়ছে, অন্যদিকে দিয়ে দোকানদাররা তাদের মালপত্রগুলি যে পণ্য সামগ্রী নিরাপদে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে প্রতি মিনিটে বজ্রপাত হচ্ছে এবং সেই বজ্রপাত এবং পানি বৃদ্ধির কারণে এখন তারা দোকানের তালা লাগিয়ে অনেকেই চলে গেছেন, কারণ এখানে আসলে রক্ষা করার মতো কোনো কিছু নেই। কারণ আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এই যে পানি বৃদ্ধি এটা আসলেও মেঘালয় পাহাড়ের মাত্র 4-5 ঘন্টার ঢলে এই সুনামগঞ্জের মধ্যবাজার সহ পুরো সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এখানকার লঞ্চঘাট এলাকা থেকে একদম সাহেববাড়ি ঘাট পর্যন্ত পুরো 1 কিলোমিটার এলাকার প্রায় শতাধিক বা সহস্রাধিক দোকানপাট এখানে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার দোকান মালিকদের সাথে, তারা জানিয়েছেন যে তাদের গুদাম যেগুলিকে পণ্য রাখার বড় গুদাম সেগুলি পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। এখানে কথা বলেছিলাম এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সাথে, তারা জানিয়েছেন যে আসলে এই অবস্থাটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অর্থাৎ রাত্রে 3টা থেকে সকাল 7টার ভিতরে অর্থাৎ 4 ঘন্টার ভিতরে সুনামগঞ্জের এই পুরো অঞ্চলটা ডুবে গেছে এবং তারা শঙ্কা করছেন যে 22 সালের বন্যার থেকেও ভয়ানক একটা কিছু হতে পারে। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন বজ্রপাতের ভয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন এবং প্রতি মুহূর্তে বজ্রপাত হচ্ছে এখানে এবং বজ্রপাতের কারণে বজ্রপাত, বৃষ্টি, বন্যার পানি সব মিলিয়ে একটা মহা দুর্যোগ যাচ্ছে এই সুনামগঞ্জবাসীর উপর। এখন আসলেও তাদের ধরার মতো কিছু নেই। আপনারা যদি এই দোকানটা দেখায় একটু, এই দোকানে এগুলি সবগুলি কাপড়ের দোকান, এই কাপড়ের দোকানগুলিতে পানিতে ছয়লাভ হয়ে গেছে এবং নিচে যেগুলি জিনিসপত্র রেখেছিলেন সেগুলিও ভিজে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টিলের দোকানে ওই স্টিলের সামগ্রী তারা নিয়ে যাচ্ছে। এখানে আমরা একটা দোকানে প্রবেশ করতেছি, সেটা ভাই স্টোর। এই দোকানের পুরোটাই অংশই এখন ভাসমান আছে এবং আপনারা যদি দেখেন এই যে এইভাবে প্লাস্টিকের পণ্য এবং অন্যান্য যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলি পুরোটাই পানিতে ভেসে আছে এবং এরকম শুধু এই দোকান নয়, সবগুলি দোকানের চিত্র একই এবং কাপড়ের দোকান যেগুলি আছে সেগুলিতে পানিতে পুরোটাই নিমজ্জিত হয়েছে। এই দোকানের যে পণ্যগুলি এগুলি প্রত্যেকটাই পানিতে ভাসমান আছে এবং দোকানদার অনেকটা অসহায় হয়ে পড়েছেন এই পানির কাছে, কারণ এই পানি ক্রমশ বেড়েই যাচ্ছে। পানি বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে আসলেও নিরাপদ দূরত্বে বা নিরাপত্তায় মাল সামান রাখার মতো কোনো পরিবেশ নেই, কারণ এখানে প্রতি ঘন্টায় পানি বাড়ছে, প্রতি মিনিটে পানি বাড়ছে এবং বজ্রপাত হচ্ছে এবং বজ্রপাতের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না এবং এখানে কিছু আবাসিক এলাকা রয়েছে, এই আবাসিক এলাকার লোকজনও নিরাপদে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল সুনামগঞ্জের মধ্যবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি, বছরের পর বছর দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা মিশ্র ব্যবহার হওয়া ভবনের ব্যাপারে নিষ্ক্রিয় সংস্থাটি। রাজধানী জুড়ে মানহীন কাঁচের ভবন ও অপরিকল্পিত এসির ব্যবহার চোখে পড়লেও এই বিষয় নিয়ে নিয়মের বেড়াজাল। তবে চলতি বছর বিধিমালা সংশোধন করে অনিয়মে লাগাম টানার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। যদিও বিশেষজ্ঞদের মত, নিয়মিত তদারকি করা না হলে বিধিমালা সংশোধন কোনো কাজেই আসবে না। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। একই ভবনে ক্লিনিক, বিপণী বিতান, আবার রেস্তোরাঁও। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালার ফাঁকফোকরের সুযোগ নিয়ে রাজধানী জুড়ে দেদারসে দাঁড়িয়ে আছে এমন অসংখ্য ভবন। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা 2023-এ ভবনের ব্যবহার ভিত্তিক শ্রেণীবিন্যাস করা হলেও নেই মিশ্র ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা। বাণিজ্যিক ও বিপজ্জনক ব্যবহারের ভবনকে পৃথক করা হলেও এতে হোটেল ও রেস্তোরাঁর কথা উল্লেখ নেই। বছরের পর বছর এভাবে চললেও মাথা ঘামায়নি সরকারি সংস্থাটি, যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ঘটছে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের মতো বেদনাতুর ট্র্যাজেডি। রেস্টুরেন্টটা কিভাবে চলবে বা পরিচালনা হবে, এটার একটা প্রপার নীতিমালা দরকার। রাজুক অবশ্যই চেষ্টা করলে পারবে, পারবে না যে না কোনো শব্দ নাই, রাজুক পারবে, কিন্তু দেখা যাচ্ছে রাজুকের উপরে দেওয়া অনেকে খবরদারি করে। মিশ্র ব্যবহারের পাশাপাশি মানহীন কাচের ভবন ও অপরিকল্পিত এসির ব্যবহারেও কোনো নির্দেশনা নেই বর্তমান বিধিমালায়। তবে চলতি বছরে তা সংশোধনের কথা জানিয়েছে রাজুক। স্থাপত্য নকশার পাশাপাশি কাঠামো নকশা এবং ফায়ার সেফটির যে নকশা, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল সকল নকশায় অনুমোদন দিবে। যে ভবনগুলি ইতিমধ্যে নির্মিত হয়েছে অথচ কোনো কর্তৃপক্ষ নেই সেই ভবনসমূহ সরজমিনে তদারকি করে
কোনো ক্ষেত্রে ভিজুয়াল ইন্সপেকশন করা হবে। ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদন পত্রের পাশাপাশি প্রতি 5 বছর পর পর ব্যবহার সনদপত্র নবায়নের প্রতি জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়নের ঘাটতি রয়েছে রাজুকের, কারণ বর্তমান বিধিমালা এর উল্লেখ থাকলেও নেই বাস্তবায়নের নীতিমালা। রাজুক যতই নতুন নিয়ম করুক কিছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত অকুপেন্সি সার্টিফিকেট রাজুক প্রপারলি হ্যান্ডেল করবে। বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আবার চেক করতে হবে প্রত্যেক তালায় তালায় যে কাঠামোগত নকশা, ফায়ারের যে সমস্ত প্ল্যান ঠিক থাকার কথা এবং ইলেকট্রিক্যাল, এগুলো সবগুলো চেক করে সেটা যা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং যা ডিজাইনে ছিল এক আছে কিনা রিপোর্টগুলো দেখে কিন্তু রাজুক ফাইনাল অকুপেন্সি সার্টিফিকেট, কিন্তু রাজুক কিন্তু এটা একেবারেই ব্যর্থ। ব্যবহার সনদপত্র ত্বরান্বিত করতে তৃতীয় পক্ষ নিয়োগের কথা জানিয়েছে রাজুক। রাজধানীর 20 লক্ষাধিক নির্মিত ভবন পরীক্ষায় দরকার প্রকৌশলীর তত্ত্বাবধান। তাতে ঠিক কত বছর সময় লাগবে রয়ে যায় প্রশ্নটা। তার আগেই হয়তো অনিয়মের দৌরাত্মে মাথা উঁচু করে দাঁড়াবে আরও অসংখ্য ভবন। তবে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মন্তব্য, স্বার্থান্বেষী মহল জিয়ে রাখবে মর্জি মাফিক ভবন নির্মাণের ধারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের বিরলের ঢেপা নদীর তীর সংরক্ষণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি ব্লক এবং নিয়ম না মেনে করা হচ্ছে প্রকল্পের কাজ। সরেজমিন পরিদর্শন করে অনিয়ম বন্ধের নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমনের ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালের নভেম্বরে শুরু হয় দিনাজপুরের বিরল উপজেলার ঢেপা নদীর 1 কিলোমিটার তীর সংরক্ষণের কাজ। অভিযোগ উঠেছে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্লক তৈরি এবং নিয়ম না মেনে করা হচ্ছে প্রকল্পের কাজ। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর ডাম্পিং জোনে 40 ইঞ্চি সাইজের এবং প্লেসিং জোনে 40 ইঞ্চি এবং 35 ইঞ্চি সাইজের ব্লক ব্যবহার, ব্লকের নিচে 3 থেকে 4 ইঞ্চি পুরো উন্নত মানের খোয়া ব্যবহার করার কথা ছিল, কিন্তু নিয়ম মেনে কাজ না করায় এরই মধ্যে কিছু অংশে ভেঙে গেছে। এর প্রতিবাদ করে মানসম্মত কাজের দাবি এলাকাবাসীর। এখানে ব্লকের কাজ একেবারে খুবই নিম্নমানের, ব্লকগুলা যে মানে খারাপ যে ভাঙতেছে নতুন অবস্থায়। একটু বন্যা আসলেই এই সিঁড়িগুলা দেখেন, সিঁড়িগুলাও মানে চলে আসবে, নেমে আসবে। চলতি মাসে একাধিকবার প্রকল্প এলাকায় পরিদর্শনে যান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ সময় অনেক অংশের ব্লক ভাঙা দেখতে পান তারা। অনিয়মের বিষয়টি স্বীকার করেন শ্রমিকরা। পাশাপাশি পরবর্তীতে শিডিউল মোতাবেক কাজ করার কথা জানান ঠিকাদার। 40 মাইল দেওয়ার কথা ছিল, 35 দিয়েছে, এটা তুলিয়ে নিয়ে আবার 35-এর জায়গা দিতেছে, ওই জায়গায় আবার 40 দিবে। সামান্য যে মিস্ত্রিদের অবহেলার কারণে যে ভুল ত্রুটিগুলো ছিল এগুলো আমরা নিরসন করে উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখবো। পানি উন্নয়ন বোর্ড জানায়, সরকারি নির্দেশনা না মানলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। পরিদর্শন করে এই ত্রুটি বিচ্যুতি সংশোধন হয়েছে কিনা এটা দেখে তারপর তাদেরকে পরবর্তী বিল প্রদান করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঢেপা নদীর তীর সংরক্ষণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 14 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। আগামী বছর গ্যাস সংযোগ পেতে যাচ্ছেন রংপুর ও নীলফামারীর উদ্যোক্তারা। গ্যাস সঞ্চালন লাইনের কাজ শেষ 40%। এখন ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন ও সরবরাহ পাইপলাইনের কাজ বেশ জোরে সোরে করছে পিজিসিএল। ব্যবসায়ী নেতারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে রংপুর অঞ্চলে শিল্প বিপ্লব ঘটবে, হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যের হাব। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 8, 12, 16 ইঞ্চি ব্যাসের 100 কিলোমিটার হাই প্রেশার ডিস্ট্রিবিউশন পাইপলাইন কাজের এখন চলছে ওয়েল্ডিং, র্যাপিং ও লেইং এর কাজ। এই পাইপলাইন দিয়ে 140 PSIG প্রেসারে গ্যাস প্রবাহ হবে। ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের মাধ্যমে বিভিন্ন শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বেশ জোরে সোরেই কাজ করছে পিজিসিএল। এখন পর্যন্ত প্রায় 40% বিতরণ পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে, আর প্রকল্পের ভৌত অগ্রগতি 60%। 2025 সালের জুনে কাজ শেষ হওয়ার পর গ্যাস সংযোগ নিতে পারবে স্থানীয় শিল্প কলকারখানা। পিজিসিএল বলছে 2025 সালে গ্যাস ডিস্ট্রিবিউশন পাইপলাইনের কাজ শেষ হওয়ার পর করা হবে কমিশনিংয়ের কাজ। এরপরই সংযোগ দেওয়া শুরু হবে গ্রাহক পর্যায়ে। প্রাথমিক অবস্থায় ইপিজেড, ভারী শিল্প কলকারখানা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারাও এই সংযোগের আওতায় আসবেন। তবে আপাতত সিএনজি স্টেশন ও আবাসিকে কোনো সংযোগ দেওয়া হবে না। 25 সালের পরে যখন আমাদের ডিআরএস কমপ্লিট হয়ে যাবে, দেন এরপর আমাদের গ্রাহক সংযোগগুলো দেওয়ার জন্য আমাদের কি হবে, সার্কুলার হবে, সার্কুলারের পরে সংযোগ দেওয়া হবে। উত্তর এপিজেড, চিনিকলক, কিছু চালকল ছাড়া রংপুর অঞ্চলে তেমন কোনো ভারী শিল্প নেই বললেই চলে, যার অন্যতম কারণ গ্যাস সরবরাহ না থাকা। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, একই সঙ্গে
ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের বড় হাব হবে রংপুর অঞ্চল। সারা বাংলাদেশে কিন্তু অনেক বিনিয়োগকারী রয়েছেন, বহির্বিশ্ব থেকেও বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে সস্তা শ্রম আছে। কৃষির যে পণ্য উৎপাদিত ধান, চাউল, এগ্রিকালচার যে আলু, নিত্য নতুন বিভিন্ন প্রোডাক্ট আমরা দেশে বিদেশে রপ্তানি করতে পারবো, নতুন শিল্পকণা গড়ে উঠবে। 2023 সালের 14 নভেম্বর বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রংপুরের পীরগঞ্জ টিবিএস স্টেশনে শিক্ষা প্রজ্বলন পাইপে আগুন দেওয়ার মধ্য দিয়ে রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জ্বালানি গ্যাসের স্বপ্ন বাস্তবায়িত হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। খেলার খবর। টাইগারদের জয়ে উচ্ছ্বসিত সাবেক ক্রিকেটাররা। কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার 8-এর বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা সাবেক টি-20 অধিনায়ক মুশফিকুর রহিমের। এদিকে এই সাফল্যকে ক্রিকেটারদের সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিফলন বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে পরবর্তী রাউন্ডে ব্যাটারদের রানে ফেরার বিকল্প দেখছেন না আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান। হাজার হাজার মাইল দূরে সেন্ট ভিনসেন্টে তখন বিশ্বকাপের সুপার 8-এর টিকিট পেতে লড়ছে শান্ত সাকিবরা। আর দেশে বগুড়ায় ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আগেই টি-20 থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম। নামাজ শেষে বিশ্বকাপ মিশনে থাকা সতীর্থদের প্রশংসাই ভাসিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের সাবেক এই অধিনায়ক। সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য টি-20 ক্রিকেটের সুপার 8-এ যাওয়া এই ফরম্যাটে যেখানে আমরা স্ট্রাগল করছিলাম, ওখান থেকে গত 1-1.5 বছর কিন্তু ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে, ধারাবাহিকতায় যাচ্ছে এবং সুপার 8-এ আশা করি আপনার ভালো ক্রিকেটটা খেলতে পারবে। এই জয়গুলি যথেষ্ট কনফিডেন্ট দিবে আরও ভালো খেলার জন্য। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচ খেলতে সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চার্টার ফ্লাইটে স্থানীয় সময় বিকেলে অ্যান্টিগা পৌঁছায় নাজমুল শান্তর দল। যুক্তরাষ্ট্র পর্ব শেষে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল। সেন্ট ভিনসেন্টে 2 ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে সুপার 8। পরের পর্বে টাইগারদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। সুপার 8-এ নিজেদের প্রথম 2 ম্যাচ খেলতে অ্যান্টিগা পৌঁছেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে বেশ নির্ভর দেখা যায় ক্রিকেটারদের। অ্যান্টিগা পৌঁছে একদিন বিশ্রামে কাটিয়ে অনুশীলন করার কথা টাইগারদের। সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সাকিব শান্তরা। এবার হস্তশিল্পে দিন বদলের খবর। হোগলাপাতায় ভাগ্য বদলে গল্প বুনছে নীলফামারীর হাজারো প্রান্তিক নারী। তাদের তৈরি হস্তশিল্প রফতানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ অন্তত 45টি দেশে। এমনকি বর্তমানে এই শিল্পের বাণিজ্য ছাড়িয়েছে 150 কোটি টাকা। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাতরের রিপোর্ট। বাড়ির উঠানে বসে নারীরা ব্যস্ত হোগলাপাতার পণ্য তৈরিতে। এক এক ফ্রেমে তৈরি হচ্ছে এক এক রকম পণ্য। নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ি, গোড়গ্রাম ও লক্ষ্মীচাপ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে এভাবেই স্থানীয় নারীরা তৈরি করছেন হস্তশিল্প। এছাড়াও এসব এলাকায় গড়ে উঠেছে ছোট ও মাঝারি কয়েকটি হস্তশিল্প কারখানা। তৈরি করা হচ্ছে 230 ধরনের পণ্য। রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ অন্তত 45টি দেশে। কারিগররা জানান, পরিবারের কাজের পাশাপাশি এসব পণ্য তৈরি করে এখন স্বাবলম্বী তারা। অনেক শিক্ষার্থীও পড়াশোনার পাশাপাশি যুক্ত হয়েছেন এই শিল্পে। মহিলাদের অনেক উপকৃত হয়েছে, কারণ ওরা হচ্ছে ঘরে বসে কাজটা করতে পারতেছে। হোগলার কাজ করার মাধ্যমে আমরা আমাদের পরিবারের কাছ থেকে টাকা চাইতে হয় না, আমাদের লেখাপড়ার খরচ আমরা নিজেই চালাই। এটা হলো হাতের উপর নির্ভর, যে যে যত বেশি করবে তত বেশি বেতন পাবে। হোগলাপাতার হস্তশিল্পের বাণিজ্য ছাড়িয়েছে 150 কোটি টাকা। আগামীতে আরও সম্প্রসারণে আশাবাদী উদ্যোক্তারা। এক্ষেত্রে তাদের যদি কোনো ধরনের হেল্প, ট্রেনিং বা অন্য কিছু লেগে থাকে, সেক্ষেত্রে তারা যদি আমাদের বেসিক জেলা কার্যালয়ে আসে, আমরা তাদের সর্বোত্তম সহযোগিতা করব। তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমরা প্রয়োজনে আসলে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাহায্য নিয়ে তাদের এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাটি করতে পারি। খোকসাবাড়ি, গোড়গ্রাম ও লক্ষ্মীচাপ ইউনিয়নে গড়ে উঠেছে অন্তত 6টি হস্তশিল্প কারখানা। এসব কারখানায় কাজ করেন অন্তত 4000 নারী। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতভর বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে সুনামগঞ্জ। তলিয়েছে ঘরবাড়ি, দোকানপাট। পানিবন্দী লক্ষাধিক মানুষ। বিপদসীমার ওপরে সুরমার পানি।
এবং বিএনপিতে রাতারাতি ব্যাপক রদবদল, দলের ভেতরে বাসা বেঁধেছে অস্থিরতা। পুনর্বিন্যাস চলমান প্রক্রিয়া, বলছেন নেতারা। ব্যর্থতার দায় নয়, আন্দোলনের নতুন কৌশল। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। কনক, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।